আমার লাস্ট ভিডিওতে যখন ওই লোকাল ইকোনমি নিয়ে কথা বলেছি, লোকাল ইকোনমি হলো ব্যাকবোন বা মেরুদণ্ড, তখন বলেছিলাম যে আপনারাই ঠিক করুন যে এই রকম সংস্কৃতি রাখবেন যেটা সেলিব্রেশন ইকোনমি, পূজা পার্বণের ইকোনমি, 12 মাসে 13 পার্বণের ইকোনমি, নাকি পাকিস্তান বাংলাদেশের মতো ডেজার্ট কালচারকে নিয়ে আসবেন। তো এই ডেজার্ট কালচার বা মরুভূমি সংস্কৃতি এটা আসলে কি? আজকে ওয়েস্ট এশিয়ার যে ডেজার্ট কান্ট্রিগুলো বা মরুভূমির যে দেশগুলো, আমি তো এই যে ভিডিও সিরিজ শুরুই করেছিলাম যে আমেরিকাকে নিয়ে, আর সেখানে বলেছিলাম তৃতীয় বা চতুর্থ এপিসোডে যে কিভাবে গালফের কান্ট্রিগুলোকে সিকিউরিটি দেওয়ার নাম করে পেট্রো ডলারের চুক্তি করেছিল, আর সেই চুক্তির পরে পেট্রো ডলার কোথায় কোথায় ইনভেস্ট করে এতকাল ধরে কিভাবে কি তাণ্ডব চালিয়ে গেছে। তো পেট্রো ডলার চুক্তি, তেলের খনি, তেল, তো এই তেল আবিষ্কার হওয়ার আগে, তেলের আগে এই মরুভূমির দেশগুলোর লাইফস্টাইল বা জীবনযাত্রা কেমন ছিল? আমরা আরব বেদুইনের কথা শুনেছি, আরব্য রজনীর গল্প উপন্যাস এগুলো পড়েছি। তো সেই বেদুইনে আমরা জানি যে এরা যারা ভেড়া, ছাগল, উট ইত্যাদি পশুপালন করত এবং পার্ল ডাইভিং করত, মানে মণিমুক্তর খোঁজ লাগাতো সমুদ্র থেকে। এরা কিন্তু মূলত কোস্টাল এরিয়াতেই বসবাস করত, যারা এই মণিমুক্তা খোঁজার কাজ করত সমুদ্র থেকে। কৃষি কাজ বা এগ্রিকালচার কিন্তু প্রায় ছিল না বললেই চলে, শুধুমাত্র এই খেজুর গাছের ছায়াতে কিছু ভেজিটেবলস উৎপন্ন করা হতো। এই আরবের লোকেরা যেহেতু সেই প্রাচীনকালে বিভিন্ন ট্রাইবাল গ্রুপে বিভক্ত ছিল, তো এই ট্রাইবরা আর রিসোর্স, এই যে বললাম রিসোর্স, এগ্রিকালচারও হতো না, কোনো রিসোর্সও সেরকম নেই। তো রিসোর্স যেহেতু খুব লিমিটেড ছিল, মানে আমি কিন্তু এই সমস্ত ঘটনা বলছি তেলের আগে, বলেই তো দিলাম যে তেল, পেট্রো ডলার, তেল, অয়েল এসবের আগের জীবন। তো রিসোর্স খুব লিমিটেড বলে সেই রিসোর্স কন্ট্রোল করার জন্য এদের মধ্যে যুদ্ধ সবসময় লেগে থাকতো, লড়াই। যার জন্যই কিন্তু দল ভারী করার জন্য এরা পলিগ্যামি বা বহু বিবাহ করত। এছাড়া ওই আরবের ওই রুটগুলো খুবই প্রাচীন এবং বিখ্যাত বাণিজ্য রুট বা ট্রেড রুট, যার মধ্যে দিয়ে বাণিজ্য পথে যারা যারা যাতায়াত করতেন, ব্যবসায়ীরা, প্রচুর ব্যবসায়ী যাতায়াত করতেন, অনেক অনেক, তাদেরকে লুটপাট করবে বলে, তাদের উপরে ট্যাক্স বসাবে বলে, সেই কারণেও কিন্তু সবসময় এরা যুদ্ধ বাঁধিয়েই রাখতো, আর এদের সেই জন্য দলে আরো লোক দরকার ছিল, সেই ওয়ারলর্ডসরা বা যুদ্ধবাজরা। আর এদের পোশাক পরিচ্ছদ কি করতো, কি ইউজ করতো আমরা সকলে জানি, আজও দেখতে পাই যে ছেলেরা পরে সাদা সাদা ফুল কাভার্ড পোশাক, পুরো ঢাকা, হাত অবধি পুরো ফুল স্লিভ সাদা পোশাকে ঢাকা। কেন? কারণ সাদা রং আমরা জানি সব থেকে উপযোগী হচ্ছে সূর্যের ওরকম প্রখর রৌদ্র আর মরুদেশে কাজ করার জন্য, মরুদেশের বালি ঝড় এবং সূর্যের ওই প্রখর তাপে সাদা রং হচ্ছে সবচেয়ে উপযোগী, রিফ্লেক্ট করে দেয় বলে, 80 to 90% সূর্যের আলোকে রিফ্লেক্ট করে দেয়। তো সেই জন্য ছেলেরা পরতো সাদা রং, আর মেয়েদেরকে পরিয়ে রাখতো কালো রং। কালো রং সূর্যের সমস্ত তাপ শোষণ করে, যাতে করে মেয়েরা ঘরের বাইরে না বেরোয়, মেয়েরা ঘরের ভিতরেই থাকে। ওই জন্য ওদেরকে পুরো কালো পোশাকে ঢেকে রাখতো, তাদেরও পুরো ফুল স্লিপ। আমরা ওই জন্য মেয়েদেরকে আজও দেখি সব কালো পোশাকে রয়েছে। আর এছাড়াও যখন যুদ্ধ হবে, শত্রুপক্ষের যে মহিলারা, তাদের থেকে যে যাতে নিজের মহিলাদের আলাদা করে চিনতে পারে, সেটাও একটা কারণ ছিল। ওয়াহাবি, আমি কিন্তু আমার আমেরিকা সিরিজে যখন এদের ব্যাপারে কথা বলেছি, পেট্রো ডলারের ব্যাপারে, ওয়াহাবি কালচার বা ওয়াহাবিজম, যেটা কট্টরতা, কোথা থেকে ওয়াহাবিজম এসছে, এই ওয়াহাবি যখন আরবের কালচারে ঢুকলো, এন্ট্রি নিল, তারপর থেকে দুটো প্রধান এরা হলিডে সেলিব্রেট করতো, একটা ঈদ আল ফেতর আর একটা ঈদ আল আদা, এটা করতো। এছাড়া প্রফেটসের জন্মদিন কিছু করতো, লোকালি সেলিব্রেট করতো কোনো কোনো জায়গায়। এছাড়া নন মুসলিমস রিজিয়ান্সের যে উৎসব সেলিব্রেশন, সেগুলো পাবলিকলি সেলিব্রেট করা কিন্তু স্ট্রিক্টলি প্রহিবিটেড, নিষিদ্ধ। যেটা দেখলাম এটা আলোচনা করতে গিয়ে, যে ঈদ ছাড়া আর কোনো উৎসব, আনন্দ কোনো কিছুই কিন্তু আমরা পেলাম না। তো যার জন্যই আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের সনাতন কালচার যা যুগ যুগ ধরে, কয়েক হাজার বছর ধরে ভারতবর্ষের রুট, ভারতবর্ষের ইকোনমির শক্তি, লোকাল ইকোনমিকে অক্সিজেন দিয়ে যায়, এই ডেজার্ট কালচারকে আমরা যদি আজকে নিয়ে আসি, তাহলে আমাদের পরিস্থিতি কোন পর্যায়ে যেতে পারে। যেই পাকিস্তান আজকে ওই ডেজার্ট কালচার দিয়ে এই সনাতন কালচারকে পুরোপুরি রিপ্লেস করে দিয়েছে বলে আজকে আটার জন্য লাইন লাগাতে হয়, এদের ভিক্ষার জন্য, আটার জন্য, চালের জন্য, চিনির জন্য লাইন লাগাতে হয়। এবারে প্রশ্ন আসতে পারে, তাহলে এই গালফ কান্ট্রিজগুলো এত ধনী হলো কি করে?
আর কিছুই না, আমরা সকলেই জানি যে এই কিছু বছর আগে অবধিও তো আজকে গালফ কান্ট্রিজগুলোর অবস্থাই মরুভূমি কালচারের, পাকিস্তানের যে অবস্থা সেরকমই ছিল মরুভূমি কালচার ফলো করে। শুধুমাত্র মাটির নিচের কালো সোনা মানে তেল, যাকে আমরা ব্ল্যাক গোল্ড বলি, সেই আজকে গালফ কান্ট্রিজকে ধনী বানিয়েছে। এখন কি করা যাবে, পাকিস্তান, ভারত, এদের তো আর মাটির নিচে ব্ল্যাক গোল্ড নেই, কিন্তু ভারতের যেটা আছে সেটা কারণ নেই। ভারতের যা আছে তা হচ্ছে হাজার বছরের সনাতন সংস্কার, যেই সংস্কার দ্বারা সৃষ্ট সেলিব্রেশন ইকোনমি সিস্টেম। সুতরাং এই গালফ কান্ট্রিজের যে ডেজার্ট কালচার বা ইকোনমি প্র্যাকটিস, এটা কোনোভাবেই ভারতের লাইফের ইকোনমির জন্য উপযুক্ত বা বলুন প্র্যাকটিক্যাল নয়। কারণ লাইফস্টাইলই কিন্তু ইকোনমিক অ্যাক্টিভিটিস বা ইকোনমি প্রোগ্রেস ডিসাইড করে। আর যদি বলা যায় এই অয়েলের গুরুত্ব, গালফ কান্ট্রিজের আজকের এই অয়েলের যে গুরুত্ব বা রেলিভ্যান্স আর ক বছর থাকবে, খুব বেশি হলে 15-20 বছর। তো কারণ যেভাবে টেকনোলজি এভলভ করছে, টেকনোলজি উন্নত হচ্ছে, আর 15-20 বছরের মধ্যে সারা পৃথিবীতে হাইড্রোজেন বলুন, ইভি বলুন, রিনিউয়েবল এনার্জি বলুন, সেই সমস্ত কিছু রিপ্লেস হয়ে যাবে, মানে এগুলো অয়েলকে রিপ্লেস করে দেবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন কেন সৌদির এমবিএস এই জন্যই কিন্তু ইকোনমিকে ডাইভার্ট বা ডাইভার্সিফিকেশনের চেষ্টা করছে। এই সব কিছু বুঝতে পেরেই যে ইকোনমিকে ডাইভার্সিফাই করতে হবে, সেই জন্যই কিন্তু এমবিএস মোহাম্মদ বিন সালমান উনি ওনার ভিশন 2030 মাধ্যমে, যেটা আমি অনেক ভিডিওতে কিন্তু বহুবার রিপিট করেছি, কি কি করছেন ভিশন 2030-তে সেগুলো আমি বিস্তারিত এক্সপ্লেন করেছি। তো তার মাধ্যমেই কিন্তু এই আরবের দেশগুলোকে বা সৌদিকে কট্টর ইসলামিক নেশন থেকে ধীরে ধীরে মডারেট করার চেষ্টা করে যাচ্ছে। সহজ বাংলায় কঠিন ভূরাজনীতি, এটি আমার ইউটিউব চ্যানেল। সকলকে অনুরোধ করব অবশ্যই এখানে এসে পুরনো ভিডিওগুলো দেখতে, সব রাখা আছে, একই নামে রয়েছি রে মজুমদার সায়ন্তনী। প্লে লিস্টে মূলত আপাতত 3 ধরনের প্লে লিস্ট আছে। একটা আমেরিকার উপরে, যেটা হচ্ছে আমেরিকার ডলারের উত্থান এবং পৃথিবীর অর্থনীতির সর্বনাশের ভূমিকা, কিভাবে আমেরিকার ডলার রিজার্ভ কারেন্সি স্ট্যাটাস পেল, ফিয়াট কারেন্সি হলো, তারপর সেখান থেকে পেট্রো ডলার ইউজ করে কিভাবে ভারত এবং ভারতীয় উপমহাদেশে র্যাডিকালিজম ছড়িয়েছে, তারপর ফেডারেল রিজার্ভ, ট্রেজারি বন্ড, আমেরিকার মিলিটারি কমপ্লেক্স, কেন ডলার, আইটি ওয়ার্ল্ডটাকে ডলার ক্রিয়েটেড কি করে হলো, এই সমস্ত কিছু আমি পুঙ্খানুপুঙ্খ এক্সপ্লেন করেছি। এছাড়া বর্তমানে যে সমস্ত দেশ ডলার থেকে বেরিয়ে আসতে চাইছে তার কয়েকটি এপিসোড, ডি-ডলারাইজেশন, বর্তমান পরিস্থিতি নিয়ে, এবং চায়না সিরিজ ভীষণ ইম্পর্টেন্ট, মাও সেতুং, কোটি কোটি মানুষের হত্যাকারী মাও সেতুং, তারপর ড্যান জিওপিং, এবং তারপর বর্তমানে ভারতের সাথে চায়নার কি সম্পর্ক। আবারও কালচার রিভাইভ করার চেষ্টা করা হচ্ছে, শি জিনপিং চেষ্টা করছেন ভারতীয় সভ্যতার সাথে মিলে আবার পুনরুত্থান করার।